হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের পরশু টেস্ট পেপার থেকে আমি ক্লাস দিচ্ছি। এই টেস্ট পেপারটা তোমরা বের করো এবং চলে এসো। তোমাদের পেজ নাম্বার বের করতে হবে 409 পেজ। এই 409 পেজের যে সেটটা আছে এই সেটটা তোমাদের করাবো। তো এটা আমাদের সেট, আমরা নাম দিয়ে দিব সেট। এটা আমরা 11 নম্বর সেট দিলাম। এর আগের 1 থেকে 10 নম্বর সেট দেওয়া হয়ে গেছে, পার্ট 1 পার্ট 2 করে ক্লাস দিয়েছি তোমাদের। 1 থেকে 15 অবধি অঙ্কগুলো করাই আমি। তো আজকে সেট 11 এর পার্ট 1 ক্লাস দেবো আমি। পার্ট 1 ক্লাসে 1 থেকে 4 অবধি এমসিকিউ এবং এসিকিউ অঙ্কগুলো করে দেখাবো। তো চলো আমরা বেশি দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে আমরা অঙ্ক সহজভাবে বুঝে নেব। দেখো 1 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে। এখানে আমাদের বলছে যে লাভপুর ব্লকের বর্তমান জনসংখ্যা পি। আচ্ছা, কোনো একটি জায়গার বর্তমান জনসংখ্যা পি বলেছে। যদি 4% হারে জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে, এটা আমাদের বের করতে বলেছে। সমাহার বৃদ্ধির একটা অঙ্ক আছে। তো দেখো এখানে সমাহার বৃদ্ধির অঙ্ক যেটা আমাদের n বছর পর জনসংখ্যা যেটা বের করতে হবে 1 নম্বর। তাহলে বর্তমান জনসংখ্যা যেটা থাকবে পি ইন্টু 1। আচ্ছা, জনসংখ্যা বৃদ্ধি বলেছে, বৃদ্ধি বললে প্লাস হবে এখানে। আর কত হারে বৃদ্ধি পাচ্ছে 4%। তাহলে 4% জন্য নিচে 100 হবে। আর এখানে সময়টা হবে পাওয়ারে, যেটা হচ্ছে সময়টা n বছর বলেছে। এই যে দেখো n দিয়ে দেবো। তাহলে n বছর পর জনসংখ্যা কিন্তু এতজন হবে, ঠিক আছে, সেই জায়গায়। তো এখানে সরলটা আমাদের করতে হবে। দেখো 4 দিয়ে 100কে কাটাকাটি করে 4 25 100। তাহলে আমরা পেয়ে যাব, দেখো এর মানটা পি ইন্টু 1 প্লাস r/25 হোল টু দি পাওয়ার n, এতজন। এটা হবে আমাদের জনসংখ্যা n বছর পর। তা দেখো এটা অপশান, দেখো অপশানটা আমাদের মিলছে, এ নাম্বার অপশানটাই মিলছে এখানে। পরের প্রশ্ন আমরা চলে আসবো। দেখো 1-2 নম্বর প্রশ্নটা। তো এখানে আমাদের যে প্রশ্নটা বলেছি 1-2 নম্বর প্রশ্নটা বলেছে, এখানে একটি দ্বিঘাত সমীকরণ আছে। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে যদি কোনটা অপশান স্যাটিসফাই করবে। আচ্ছা, 1-2 নম্বর, কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হবে এবং বিপরীত চিহ্নযুক্ত হবে। তার মানে এখানে দেখো এই যে এক্সের পার্টটা থাকবে না, এক্সের পার্টটা থাকবে না বলতে বিটা কিন্তু শূন্য হবে। আর এটা নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ এটা যদি 0 হয় দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে না। আর দ্বিঘাত সমীকরণের দুটি বীজ বেরোবে, দুটি বীজ পাওয়া মানে আমাদের দ্বিঘাত সমীকরণ হতে হবে। আর দ্বিঘাত সমীকরণ হতে হলে এই যে এস স্কোয়ার সহগ যেটা এ আছে, এটা কিন্তু নট ইকুয়াল টু 0 হবে। বি নাম্বার অপশনটা পাচ্ছি আমরা। দেখো আমি তোমাদের চেক করে দেখাচ্ছি। দেখো বিটা যদি 0 ধরে নিই আমরা, তাহলে আমাদের রইবে এ এস স্কোয়ার, এটা নট ইকুয়াল টু 0 প্লাস, দেখো বিটা 0 বলে বি কিন্তু আর নাই, মানে এক্সের পার্টটা নাই, আমরা প্লাস সি নিয়ে নিলাম। তাহলে দেখো এখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করতে চাই, তাহলে প্রথমে তো এস স্কোয়ার মান বেরোবে, সিটা এদিকে নিয়ে আসবো মাইনাস, তাহলে c/a হয়ে যাবে। দেখো এস স্কোয়ার মানটা, তাহলে এস স্কোয়ার মানটা যদি মাইনাস c/, হয় তাহলে আমরা, আচ্ছা এখানে মাইনাস বলতে দেখো সিটা এখানে ঋণাত্মক হতে পারে, যদি সিটা যদি ঋণাত্মক হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে আমাদের, ঠিক আছে। তাহলে আমি এখানে ধরো মাইনাস নিয়ে নিলাম, সিটাকে ঋণাত্মক, তো এটা প্লাস হয়ে গেল। তাহলে এক্সের মানটা কত হয়ে যাবে, প্লাস মাইনাস √c/a। এই যে দেখো, তাহলে প্লাস মাইনাস বলতে দেখো যে বীজটা পেলাম আমরা, দুটি বীজ পেয়েছি, যেহেতু একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, এবং একই বীজ পাবো এবং বিপরীত চিহ্নযুক্ত, বীজ দুটি সমান হবে। মানে তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আছে 3s² মাইনাস কত আছে, মাইনাস আছে 12 আছে, ধরো, ঠিক আছে। এই যে দেখো ইকুয়াল টু 0, সিটা হচ্ছে -12, আর এখানে s² সহ এটা আছে 3, ঠিক আছে। এই টাইপের সমীকরণটা, এটাকে সমাধান করে নাও। তাহলে 3s² = 12, তাহলে s² দেখো এখানে 3 4 12, তাহলে s² = 4। তাহলে x সমান কত পাবো, প্লাস মাইনাস √4, এই যে স্কোয়ার ছাড়লে প্লাস মাইনাস √, দিতে হয়। তাহলে এখান থেকে দেখো এই যে এক্সের মানটা আমরা পাবো প্লাস মাইনাস 4 বর্গমূল 2, মানে এক্সের মান একবার 2 একটা আছে, একটা -2 আছে, তাহলে দুটো মান পাচ্ছি। তাহলে এখানে দেখো যখন আমাদের বিটা নাই, মানে এক্সের পর্দা নাই,
তখন কিন্তু দেখো বীজ দুটি কি হচ্ছে, বীজ দুটি সমান পাওয়া যাচ্ছে এবং বিপরীত চিহ্নযুক্ত। দুটি বীজ 2, একটা +2 একটা -2, তাই না? তাহলে আমাদের এই অপশানটা হবে, বিটাকে 0 হতে হবে আর এটা নোটে গেলে 0 হবে। তখনই আমরা পাবো কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হবে ও বিপরীত চিহ্নযুক্ত হবে। তার বি নাম্বার অপশানটা আসবে অ্যান্সার। আমরা চলে আসবো পরের প্রশ্নে, 1-এর 3-এর প্রশ্নটা। 1-এর 3-এর প্রশ্নটা কি বলছে দেখো, এ বি ও সিডি দুটি সমান্তরাল যে এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব কত সেমি হবে? আমাদের একটি বৃত্ত আছে, দুটি সমান্তরাল যে আছে, আমি একটা এ বি নিলাম, এ বি সমান্তরাল যে, এখানে আমরা কেন্দ্রবিন্দু ধরে নিলাম, ও কেন্দ্রবিন্দু, আর আরেকটা যে আছে সিডি, এবং যে দুটি কিন্তু সমান আছে, যেটা আমাদের সিডি। তাহলে দুটি সমান যে সমান্তরাল হবে, ঠিক আছে, দুটি যে দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, তাই এইভাবে দুটি যে থাকবে, কেন্দ্রের দুই পাশে থাকবে দুটি যে। আচ্ছা, ব্যাসার্ধ বলে দিয়েছে 10 সেমি। এবার আমাদের যেটা বের করতে বলেছে যে দুটির মধ্যে দূরত্ব, দেখো আমি এভাবে, এই যে আমি পি কিউ অঙ্কন করলাম, এই যে পি কিউ ও বিন্দু থেকে, তা আমাদের পি কিউ বের করতে হবে যে দুটির মধ্যে দূরত্ব। তো আমাদের এখানে কিন্তু চেয়েছে পি কিউ কত হবে। দেখো আমরা পি কিউর মানটা কী করে পাবো, আমরা একবার ও পি পাবো, একবার ও কিউ পাবো, সেটা আমাদের একটু অঙ্কন করতে হবে। এখানে ও এ যুক্ত করলাম, তাহলে আমাদের দেখো এই যে ওপিটা হবে এ বির উপর লম্ব, যেহেতু এখানে এটা দূরত্ব হয়েছে ক্ষুদ্রতর দূরত্ব, তাহলে ওপিটা লম্ব এ বির উপর। তাহলে এটা আমাদের সমকোণী ত্রিভুজ, এই যে এ ও পি সমকোণী ত্রিভুজ, আর অতিভুজ হচ্ছে ও এ, যেটা হচ্ছে ও এটা হচ্ছে ব্যাসার্ধ, দেওয়া আছে 10 সেমি। আর এ বি দেখো, এই এ বি যে দৈর্ঘ্য, দেখো যে দুটি দৈর্ঘ্য বলে দিয়েছে 16 সেমি, তাহলে এ বি যে দৈর্ঘ্য 16 সেমি। আচ্ছা, এ বি আমরা পেয়ে গেলাম, তো আমরা এপি পেয়ে যাব। এপি হবে হাফ এ বির অর্ধেক। কেন? কারণ দেখো ব্যাস নয় এর উপর যের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এপি সমান পিবি হবে, এপিটা এবির অর্ধেক হবে। তা দেখো এখানে এবির মানটা তো আমরা 16 জানি, এটা কাটাকাটি করে 8, তাহলে এপি আমরা পেয়ে গেলাম কত, 8 সেমি। তাহলে এই যে এপিটা কিন্তু আমাদের 8 সেমি, তাই সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য জানা হয়ে গেল, ওপি পেয়ে যাব। তা দেখো এখানে প্রথমে আমরা অতিভুজ ও এ স্কোয়ার, তারপরে এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ওপি স্কোয়ারটা বের করব, ও এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস এপি স্কোয়ার। চলো মান বসাবো, ওপি স্কোয়ার, ও এ হচ্ছে আমাদের ব্যাসার্ধ 10 স্কোয়ার, আর এপিটা আমরা বের করলাম 8 স্কোয়ার, এটা 100 হবে, মাইনাস এটা 8 স্কোয়ার 64, এটা বিয়োগ করবা, বিয়োগ করে 36 পেয়ে যাবা। তাহলে ওপি স্কোয়ার যদি 36 হয়, তাহলে ওপি কত হবে, 36 বর্গমূল 6। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম ওপিটা কত, 6 সেমি পেয়ে গেলাম। এবার দেখো একইভাবে এদিকে ওসি যুক্ত করলে পরে ওসিটা আমাদের 10 সেমি হবে, আর এদিকে সিডি যেহেতু আমাদের দেখো এ বি আর সিডি সমান, তাহলে সিডি দৈর্ঘ্য 16 সেমি হলে সিকিউ কত হবে, একইভাবে আমরা দেখো এটা আমরা পেয়ে যাব সিকিউ, তাই তো, এই যে সিডি যে অর্ধেক, তাহলে সিকিউ কিন্তু আমাদের আসবে 8 সেমি আসবে, যেভাবে এটা পেয়েছি এপিটা, একইভাবে সিকিউ পাবো। তাহলে দেখো তো একইভাবে দেখো এই যে সমকোণী ত্রিভুজ এটা লম্ব আছে ও কিউটা সিডির পর, তাহলে ও কিউ দৈর্ঘ্য পেয়ে যাবো না, যেভাবে ওপিটা পেয়েছি একইভাবে 6 পেয়ে যাবো ও কিউটা। তাহলে আমরা কিন্তু একইভাবে ও কিউটা পেয়ে যাবো 6 সেমি। এবার আমরা পি কিউ পেয়ে যাব, দেখো ওপি যোগ ও কিউ, 6 যোগ করে কত হবে, 12 সেমি। তাহলে আমরা পি কিউ দৈর্ঘ্য 12 সেমি পেয়ে গেলাম। কেন্দ্রদের মধ্যে যে দূরত্ব চেয়েছিল, সরি কেন্দ্রদের মধ্যে না, যে দুটির মধ্যে, তো যে দুটির মধ্যে যে দূরত্ব বের করতে বলেছিল সেটা 12 সেমি হবে, এ নাম্বার অপশানটা। পরে আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে, 1-এর 4-এরটা। তবে আমাদের সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি সমান 3 দেওয়া আছে, আর এ বি সিগুলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে,
তাহলে সাইন এ প্লাস বি প্লাস সি বাই 6 এর মানটা বের করতে বলেছে। তাহলে প্রথমে আমাদের আছে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি সমান সমান 3 আছে। দেখো 3টাকে আমি 1+1+1 করে দিলাম, এভাবে করতে পারবো। তাহলে দেখো সমীকরণ যদি আমরা তুলনা করে নিই, তাহলে সাইন এ এর মানটা আমি 1 বলে দিলাম। দেখো এই যে সাইন এটা 1 বলবো, সাইন বিটা আমরা 1 বলবো, আর সাইন সি সমান সমান 1। এই সমীকরণ থেকে আমরা তুলনা করে সাইন এ সাইন বি সাইন সির মানটা এভাবে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে সাইন এ আর 1কে আমরা সাইন 90 ডিগ্রি করে দিলাম, কারণ সাইন 90 ডিগ্রি 1 হয়। তাহলে সাইন সাইন ভেনিস করে এর মানটা হয়ে যাবে কত, 90 ডিগ্রি। একইভাবে এখানে দেখো এটা বি এর মানটা পেয়ে যাবা, বি এর মানটাও পাবা 90 ডিগ্রি, যেভাবে এটা করলাম। একইভাবে এখানে সি এর মানটাও পাবা 90 ডিগ্রি। তাহলে আমাদের যে বের করতে বলেছে সাইন এ প্লাস বি প্লাস সি, আমরা মানগুলো বসাবো। এর মান 90 ডিগ্রি, বি এর মানও 90 ডিগ্রি, সি এর মানও 90 ডিগ্রি, আর নিচে 6। সাইন এবার 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, তিনটে 90 ডিগ্রি যোগ করে তোমরা পাবা 270 ডিগ্রি বাই 6। কাটাকাটি করো, 6 দিয়ে কাটাকাটি করলে তোমরা পেয়ে যাবা 45 ডিগ্রি। চলো আমাদের রয়ে গেল সাইন 45 ডিগ্রি, আমাদের রয়ে গেল। তো সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, ঠিক আছে। তো 1/√2 আমাদের অ্যান্সার। দেখো কত নম্বর অপশান মিলছে, আমরা যদি লক্ষ্য করি তো অপশানটা আমাদের দেখো সি নাম্বারটা মিলছে। এরপরে আমরা চলে আসবো 1-এর 5-এর প্রশ্নটা। দেখো 1-এর 5 নম্বরটা আমাদের কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ 14 সেমি হলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তো দেখো আমাদের এখানে শঙ্কু আছে, আমি শঙ্কুর একটা ছবি তৈরি করে দিচ্ছি। এইভাবে আমরা একটা শঙ্কুর ছবি তৈরি করলাম। এখানে আমি লিখব শঙ্কুর, তাহলে আমরা এটা ভূমির ব্যাসার্ধ, ব্যাস এটা ভূমির, এখানে আমি শঙ্কুর ভূমির কেন্দ্রবিন্দু, এখানে এইদিকে লম্ব উচ্চতা আমি দেখালাম। আচ্ছা ভূমির ব্যাসার্ধ এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে ভূমির ব্যাসার্ধটা 14 সেমি। আচ্ছা তির্যক উচ্চতা আমি এল ধরে নিলাম। আচ্ছা এখানে নামটা আমি এটা এ দিলাম, ও এ, এটা বি বিন্দুতে দিলাম। আচ্ছা তির্যক উচ্চতা এল ধরে নিলাম, আর লম্ব উচ্চতাকে আমি এইচ ধরে নিলাম। এখানে যেটা আমাদের বলেছে শঙ্কুর শীর্ষকোণটা, মানে এটিকে এদিকে নামটা আমি সি দিলাম। আমাদের এখানে না কোণ এ বি সি, এই শীর্ষকোণটা কিন্তু দেওয়া আছে, এই পুরো কোণটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে দেখো আমাদের শীর্ষকোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা দেখো মানে এটা কি হবে, এই দুটো কোণ কিন্তু সমান হয় শঙ্কুর। এই যে লম্ব উচ্চতাটা কী হবে, এই যে লম্ব উচ্চতা ওবিটা এই শীর্ষকোণের সমদ্বিখণ্ডক হবে, তাহলে এই কোণটা অর্ধেক হয়ে যাবে। তাহলে এই কোণটা আমরা কিন্তু 30 ডিগ্রি পেয়ে যাব, মানে এখানে কোণ ও বি এ, এই কোণটা হয়ে যাবে 60 ডিগ্রির অর্ধেক 30 ডিগ্রি। আচ্ছা এটা কিন্তু আমাদের এ ও বি, এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা আমাদের 90 ডিগ্রি সবসময় হবে এটা। তাহলে এ ও বি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা এই যে ও বিটা ভূমি বলবো আর ও এটা লম্ব বলবো। তাহলে এখানে আমি দেখাবো লম্ব বাই ভূমি, মানে লম্ব হচ্ছে কিন্তু ও এ আর ভূমি হচ্ছে ও বি। এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে মনে রাখবা, সমকোণী ত্রিভুজের কোণ সাপেক্ষে এটা হয়ে যাবে ভূমি, মানে ও বিটা হবে ভূমি আর ও এটা হয়ে যাবে লম্ব, আর এ বি তো সবসময় অতিভুজ হয়। তাহলে লম্ব বাই ভূমি আমরা জানি যে ট্যান 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। তো এখানে আমরা মান বসাবো। দেখো ও এ হচ্ছে আমাদের যেটা ব্যাসার্ধ ভূমির, এটা 14 সেমি বলেছি, আর ও বিটা হচ্ছে লম্ব উচ্চতা এইচ, আর ট্যান 30 ডিগ্রির মান 1/√3। এখান থেকে আমি এইচের মানটা পেয়ে যাব, তাহলে এইচ সমান হবে 14√3, এটা হচ্ছে আমাদের এইচের মান। আচ্ছা তাহলে এইচের মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো আমাদের কার মানটা বের করতে হবে, আমাদের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল, মানে তির্যক উচ্চতা প্রয়োজন পড়বে। তো তির্যক উচ্চতা দেখো যেটা এই যে এল এর মানটা আমাদের বের করতে হবে এখন,
তো সমকোণী ত্রিভুজের আমি দুটো বাহু পেয়ে গেছি, এইচ এর মানে পেয়ে গেলাম। তাহলে অতিভুজ দেখো, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার মানে 14 স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার। উচ্চতার স্কোয়ার বলতে এই যে 14√3 তার স্কোয়ার। এই যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ থেকে এটা আমরা করতে পারবো। তো দেখো এখান থেকে এলের মানটা পেয়ে যাবো 14 স্কোয়ার, তোমরা পেয়ে যাবো 196, আবার 14 স্কোয়ার 196 গুণিত √3 স্কোয়ারটা 3 হয়ে যাবে, এটা 196। আর এখানে 196কে যে 3 দিয়ে যদি গুণ করা হয় এটা 588 হয়ে যাবে, এটা 588। আচ্ছা এই দুজনকে যোগ করব, এটা পেয়ে যাবা 784। তাহলে এল স্কোয়ার আমরা কত পেলাম 784। এবার দেখো কিন্তু আমরা এল এর মানটা বের করতে চাই, তাহলে √784 হবে, এখানে মাইনাস হবে না কারণ এটা দৈর্ঘ্য, ধনাত্মক মানটাই নিতে হবে। আর এল সমান সমান 784 বর্গমূল। চলো তোমাদের আমি 784 বর্গমূলটা দেখিয়ে দিই, অনেকের বর্গমূল সমস্যা হয়। তবে এদিক থেকে তোমরা জোড়া মারবা ডান দিক থেকে, তারপর এখানে টান দাও, তো এদিক জোড়া মারলে আমাদের রয়ে গেল 7। একে নিয়ে কাজ করব। এবার এখানে কোনো সংখ্যা বসাতে হয়, যদি 2 বসাও 2 দিয়ে গুণ করবা, 2 দিয়ে 4, যদি 3 বসাও তো 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 9, মানে যে সংখ্যা বসাবা সেই সংখ্যা দিয়ে গুণ। তা 3 3 9, 9টা বড় হয়ে যাচ্ছে, 3 নেওয়া যাবে না, তা 3-এর নিচে 2 নিয়ে নাও, 2 দিয়ে 4, ছোটো নেওয়া যাবে কিন্তু বড় নেওয়া যাবে না। ভাগের নিয়মে ভাগ পদ্ধতির সাহায্যে বসাবো, এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে 3 পাবা। এবার এখানে টান দিয়ে, তো এই যে তোমাদের যেটা আছে এই যে 2 আছে, এই 2-এর ডবল এখানে বসাবা। তাহলে 2কে মানে যা সংখ্যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবা, তাহলে 2কে 2 দিয়ে গুণ করে 4 হবে। তাহলে এই যে 4 এখানে একটু জায়গা রাখবা, তারপরে দেখে নামাও। এখন তো দেখো 3 তো ছোট হয়ে যাচ্ছে, এটাতে যাবে না, তাহলে আমাদের নামাতে হবে। এখন একজনকে নামাতে পারবে না, যেহেতু এখানে জোড়া করেছো, দুজনকেই নামাতে হবে, 84কে নামিয়ে দিতে হবে। তাহলে এবার দেখো, এবার আমরা এখানে কোনো একটা সংখ্যা বসাবো, যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়েই আমরা গুণ করব। এরকম তোমাদের বলি, যদি 4-এর পাশে আমি যদি 8 বসাই তাহলে আমাকে 8 দিয়েই গুণ করতে হবে। 8 8 64, 4, 8 4 32 আর 6 38। দেখো 8 দিয়ে মিলে গেল, তো এখানে 8 নিব, 8টা এখানেও নিবা, আর 384, ঠিক আছে, 8 দিয়ে আমরা গুণ করে 384 পেয়ে গেলাম। দেখো মিলে গেছে। তাহলে আমাদের যে বর্গমূল অ্যান্সার সেটা হচ্ছে 28। ওকে, তো দেখো এর √, এই যে 784 বর্গমূল আমরা পেয়ে গেলাম 28 পেয়ে গেলাম। তার তির্যক উচ্চতা আমরা 28 সেমি পেয়ে গেছি, সেমিতে থাকবে। এবার আমাদের যে বলেছিল, এই যে আমাদের দেখো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, তো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্রটা জানতে হবে, সেটা হচ্ছে আমাদের পাই আর এল। আর হচ্ছে শঙ্কুর ভূমি ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। আর পায়ের মান তো জানো 22/7, আর ভূমির ব্যাসার্ধ যেটা আমাদের দেওয়া আছে 14 সেমি, আর এল যেটা বের করলাম 28। তাহলে এই যে আমাদের বক্রতলের ক্ষেত্রফল, তোমরা লিখবা বর্গ সেমি এককটা। তাহলে এখানে 7 2 14, তাহলে এইদিকে আমাদের 22 2 44, আর এখানে রয়ে গেল আমাদের 28 বর্গ সেমি। তাহলে আমরা দেখো 44 আর 28 গুণ করবো, এখন অ্যান্সার চলে আসবে। 44 28 গুণ করবা, তোমরা পেয়ে যাবা 1232 পেয়ে যাবা, এত বর্গ সেমি। দেখো 1232 কত নম্বর অপশানে আছে, তো 1232 বি নম্বর অপশানে আছে, দেখো অ্যান্সার বি। পরে আমরা চলে আসবো 1-এর 6 নাম্বারটা। 1-এর 6 এখানে বলছে দেখো এই যে সংখ্যাগুলি আছে এদের গড় 9 হলে আমাদের কোন মানটা হবে সঠিক। আচ্ছা x + y এর মানটা বের করে দেখাতে হবে এখান থেকে। তো গড় দেখো, গড় বলতে এদেরকে যোগ করো, 6 + 7 + x + 8 + y + 14, সব সংখ্যাগুলোকে যোগ করবা এবং ভাগ করে দাও। কতগুলি সংখ্যা আছে 1 2 3 4 5 6, তো 6 দিয়ে ভাগ করো, এটাকে গড় মান বলা হয়। আর এই গড় মানটা বলেছে কত, 9 বলে দিয়েছে, তো 9-এর সঙ্গে সমান করব। এখন x আর y আছে, তাহলে x + y যোগ করলাম, আর 6 7 8 14 এদেরকে যোগ করতে হবে। এই সংখ্যাগুলি যোগ করে তোমরা 35 পাবা, নিচে আছে 6 x + y 35, আর 6 নং কত হবে 54। x + y 54, এইদিকে 35টা এইদিকে নিয়ে আসলাম, -35 x + y,
দেখো 54 থেকে 35 আমরা বিয়োগ করব, এটা বিয়োগ করে তোমরা 19 পেয়ে যাবা। তো এক্স প্লাস ওয়াই সমান সমান 19, অপশান দেখো। তো এটা আমাদের বি নাম্বার অপশানটা মিলছে। এবার চলে আসবো 2 প্রশ্নগুলো, শূন্যস্থান পূরণ করো। 2-1 প্রশ্নটা বলছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারি কারবার বলে। সরল হবে অ্যান্সারটা। সরল, দেখো সমান সময়ের জন্য মানে একই সময়ের জন্য মূলধন যদি নিয়োজিত করে তাহলে সরল অংশীদারি কারবার। আর ভিন্ন ভিন্ন যদি সময় বলে তাহলে হবে সেটা মিশ্র অংশীদারি কারবার। অংশীদারি কারবার 2 ধরনের হয়, একটা সরল অংশীদারি কারবার, একটা হয় মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু সরল অংশীদারি কারবার হবে। এরপরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নটা। দেখো দুটি ভেদ দেওয়া আছে, এই দুটি ভেদ থেকে আমাদের যে এই যে ভেদ দেওয়া আছে, মানে দুটি ভেদ না 3টি ভেদ আছে এখানে, 3টি ভেদ থেকে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক দেখাতে বলেছে। তা আমরা করব কি, যে 3টি ভেদ দেওয়া আছে প্রত্যেকটা ভেদ আমরা তুলে দেব। তো এখানে করব 2 নাম্বারটা, আমাদের আছে এ ভেরিয়েস বি, তাহলে এখান থেকে ভেদ তুলে দাও। তাহলে এখানে এ সমান সমান K1 বি পেয়ে যাবা। তারপর এটা আছে বি ভেরিয়েস 1/c, তাহলে বি সমান সমান K2/c হবে। তারপরে আছে সি ভেরিয়েস 1/d, তাহলে এখানে সি সমান সমান K3/d। এভাবে করে ভেদ তুলে দিলাম। পাশে কিন্তু তোমরা উল্লেখ করে দেবা যে K1, K2, K3 হলো, এটা 3 হবে, K3 হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এদের পরিচয় তোমরা দিয়ে দিবা। আচ্ছা, তা দেখো আমাদের এ ও ডি এর মধ্যে বের করতে হবে, মানে বি থাকবে না। তাহলে বি থাকবে না, তো দেখো তা আমরা করব কি, এখানে দেখো এ সমান সমান K1, এখানে বি আছে না, তো বি এর জায়গায় বি এর মানটা বসিয়ে দেবো। তাহলে বি এর জায়গায় মানটা বসালে বি এর মানটা আছে K2/c। এবার এ আর ডি মানে সিও থাকবে না, তাহলে এক কাজ করো, এ সমান সমান যে K1 K2, আর নিচে যে সি আছে তো সি এর মান জানা আছে K3/d, তাহলে সি এর জায়গায় আমরা বসিয়ে দেবো K3/d। দেখো এভাবে আমরা চেঞ্জ করে নিলাম, তবে এ আর ডি থাকলো। এবার আমরা একটা সম্পর্ক পাবো এডির মধ্যে। আচ্ছা, এখানে দেখো এ সমান সমান, এখানে তোমরা এটা পেয়ে যাবা K1 K2/K3, আর এই ডিটা কিন্তু উপরে চলে যাবে, তাহলে ডিটা এভাবে চলে আসবে। এ সমান সমান এই যে একটা ধ্রুবকটা আছে বড় ধ্রুবক, একে একটা ছোট ধ্রুবক এ নিয়ে নিলাম, এন ডি। তাহলে এ দেখো সমান সমান ধ্রুবক তুলে দিলে এ ভেরিয়েস ডি চলে আসবে। তাহলে এ ও ডি এর মধ্যে যে ভেদ সম্পর্ক বলেছিল এটাই কিন্তু দেখো এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক, মানে এটা সরল ভেদ সম্পর্ক। তাহলে অ্যান্সারটা তোমরা এ ভেরিয়েস ডি দিবা। ঠিক আছে, পরের প্রশ্ন চলে আসবো 2-3 নাম্বার। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে কটা? দুটি বৃত্ত এরা বহিঃস্পর্শ করবে, এভাবে দেখো বহিঃস্পর্শ করেছে, এখানে স্পর্শ করেছে। তাহলে দেখো সরল আমাদের বৃত্ত দুটির সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক মানে কি, এমন স্পর্শক যেটা দুটি বৃত্তের স্পর্শক হবে, সেটা দেখো এখানে একটা পাবো এই জায়গায়, এই এখানে যেখানে টাচ করেছে। তাহলে এই যে আমরা দিলাম এটা রেখাটা, তাহলে এই রেখাটা কিন্তু দেখো দুটি বৃত্তের স্পর্শক আছে, তো এটা একটা সাধারণ স্পর্শক। এবার আমরা দেখো এখানে সরল সাধারণ স্পর্শক পাবো এইদিকে, এই যে এটা একটা স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, দুটি বৃত্তেরই একটাই সরলাখাংশ আছে স্পর্শক। তো এইদিকে একটা, এদিকে একটা, দুটো সাধারণ স্পর্শক পেয়েছি, আর একটা পাবো। তো এদিকে দেখো একটা সরল সাধারণ স্পর্শক, এগুলো হচ্ছে সরল সাধারণ স্পর্শক, তাই না? তাহলে এখানে দেখো আমরা এখানে একটা স্পর্শক পেয়েছি, তাহলে কটা পাচ্ছি সাধারণ স্পর্শক? সাধারণ স্পর্শক পাচ্ছি একটা, দুটো, তিনটা, তাই তো? তাহলে বৃত্ত দুটি যদি বহিঃস্পর্শ করি দুটি বৃত্ত, তাহলে সেই বৃত্ত দুটির সাধারণ স্পর্শের সংখ্যা কিন্তু 3টি দাঁড়ালো। তাহলে দেখো এখানে অ্যান্সার 3 দিবা। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্নটা, যে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ যদি সমানুপাতে থাকে তার ত্রিভুজ দুটি কী হবে? ত্রিভুজ দুটি কিন্তু সদৃশ্য হবে। ওকে, এখানে তোমরা অ্যান্সারটা দিবা সদৃশ্য। সদৃশ্য সেটা কীভাবে সদৃশ্য হবে? দেখো দুটি ত্রিভুজ আমি এখানে দেখাচ্ছি, একটা ত্রিভুজের নাম দিলাম ABC, আর একটা ত্রিভুজ আমি নিলাম
এটার নাম দিয়ে দেবো আমরা পি কিউ আর। এখানে যে বলেছে দুটি ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে, মানে এবি বাই পি কিউ। দেখো এই যে বাহুগুলি আছে সমানুপাতে আছে, এবি বাই পি কিউ অনুরূপ বাহুগুলি। এখানে বিসি বাই কিউ আর এর সঙ্গে সমানুপাতিক আছে। আর এখানে এসি বাই পি আর এভাবে বলেছে। তাই দুটি ত্রিভুজের এভাবে বাহুগুলো যদি সমানুপাতে থাকে তাহলে এই দুটি ত্রিভুজকে আমরা বলবো সদৃশ্য। তা দেখো আমরা সদৃশ্য লিখেছি, এটাই আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নটা। দেখো এটা আমরা করব 2-5। আমাদের আছে sec থিটা সমান এক্স বাই ওয়াই। এক্স নট ইকুয়াল টু ওয়াই, এক্স ওয়াই সমান হবে না। আর এক্স ও ওয়াইয়ের মধ্যে বৃহত্তম হলো, মানে এক্স এবং ওয়াই আছে, এদের মধ্যে কে বড় সেই বড়টা বের করতে বলেছে, এক্স বড় না ওয়াই বড়। দেখো আমরা ছোটো বড় সহজে বুঝতে পারবো। তোমরা কাজ করো, এই যে sec থিটা এর বাংলাটা ভেঙে নাও। দেখো sec থিটা তোমাদের এখানে আমি যদি বুঝাই, একটা সমকোণী ত্রিভুজ নিই, তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণটা আমি থিটা নিয়ে নিলাম, নাম দিয়ে দেবো এ বি সি। দেখো থিটা কোণের সাপেক্ষে যদি আমি দেখাই অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। এই যে অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ এসি আর ভূমি হচ্ছে আমাদের বিসি। থিটা কোণের সাপেক্ষে ভূমিটা বিসি হবে আর লম্ব হবে এবি, এটা মনে রাখবা। আর অতিভুজ তো সবসময় একই হবে, অতিভুজ চেঞ্জ হবে না, ভূমি লম্ব চেঞ্জ হয়ে যায়। এই কোণের সাপেক্ষে ভূমি এটা, আবার এই কোণের সাপেক্ষে ভূমি তখন এবি হয়ে যাবে। তো থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ তো এসি। আমরা অতিভুজ বাই ভূমি, এই অতিভুজ আর ভূমির বাহুর অনুপাতটাকে বলা হয় sec থিটা। তাহলে sec থিটাকে লিখতে পারবো তোমরা অতিভুজ বাই ভূমি। দেখো আমি বাংলায় লিখছি, অতিভুজ বাই ভূমি, এটাই হচ্ছে আমাদের sec থিটা, থিটা কোণের সাপেক্ষে। এর মানটা হচ্ছে এক্স বাই ওয়াই। এবার দেখো এই যে অতিভুজ হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে ওয়াই, তোমরা জানো যে অতিভুজ বড় হয় আর ভূমি ছোট হয়। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ, ভূমির চেয়ে বড়। তাহলে এখানে অতিভুজ যদি বড় হয় তাহলে কে বড় হবে, এক্সটা বড় হবে। তাহলে এক্সটা বড় হবে কার চেয়ে, ওয়াইয়ের চেয়ে। তাহলে বলছে বৃহত্তম কে, বৃহত্তম পেয়ে গেলাম আমরা এক্সটা, এক্স হচ্ছে আমাদের বড়। পরে 2-6 নাম্বারটা দেখো, দুই ধরনের অজাইবের ছেদবিন্দুর ভুজকে বলা হয় কিন্তু মধ্যমা। এটা কিন্তু মধ্যমা হবে, মধ্যমা। তো তোমাদের বই থেকে দেখাবো এটা কী করে মধ্যমা হয়। তোমরা 354 পেজে এসো। এই যে দেখো দুই ধরনের যে অজাইব যেখানে ছেদ করেছে, এই যে এদের যে ছেদবিন্দু যেটা আমাদের বলেছে, দেখো দুই ধরনের অজাইবের যে ছেদবিন্দুর যে ভুজ, মানে এই ছেদবিন্দু যদি ভুজটা বলি এই জায়গাটা, এই যে দেখো এই যে যেটা আমরা এখানে যদি বলি যে এম বিন্দুর ভুজ, ঠিক না, ছেদবিন্দুটাকে যদি আমরা যে কোনো বিন্দু বলি এম বিন্দু, তাহলে এই যে এম বিন্দুর ভুজটাই যে আমাদের মধ্যমা হলো, মনে রাখবা। তাহলে দুই ধরনের অজাইবের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুর ভুজকেই মধ্যমা বলা হয়। ওকে, এরপরে দেখো আমরা চলে আসবো 3 প্রশ্নগুলো সত্য বা মিথ্যা। 1 নম্বর প্রশ্নটা বলছে বার্ষিক একই সুদের হারে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হবে, এটা কি সত্য? এই কথাটা কিন্তু সত্য, তোমরা অ্যান্সার সত্য দিবা। তোমাদের জানতে হবে 1 বছর যখন সময় তখন চক্রবৃদ্ধি সুদ যা হয় সরল সুদ কিন্তু তাই হবে। যে কোনো উদাহরণ নিয়ে নেবা, আসল 10,000 টাকা নিয়ে নাও, সুদের হার 10% নিয়ে নাও, ঠিক আছে। আর 1 বছর সময়টা নেবা আর সুদ বের করবা, চক্রবৃদ্ধি সুদ বের করবা, যে টাকা বের হবে দেখবা সেই আসল এবং সেই সুদের হারে সরল সুদটা কিন্তু সেই টাকাই আসবে। 1 বছর সময়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয়। যখন 2 বছর 3 বছর উল্লেখ থাকবে তখন কিন্তু চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়ে যাবে সরল সুদের চেয়ে, কিন্তু যখন সময় 1 বছর তখন সমান হবে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ। আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে, 2 নম্বর। তো 3-2 প্রশ্নটা বলছে দেখো পায়ের মান 22/7। তো 22/7 কিন্তু একটা মূলদ সংখ্যা, কিন্তু পায় একটি অমূলদ সংখ্যা, এই কথাটা ঠিক। পায় একটি কিন্তু অমূলদ সংখ্যা, কারণ দেখো পায়ের মান যে 22/7 নেওয়া হয়, তা তোমরা তো বলতে পারবা যে 22/7 তো মূলদ সংখ্যা, তাহলে পায়ও কি মূলদ সংখ্যা। দেখো এখানে পায়ের মানটা 22/7 প্রায় বলে ধরা হয়, অ্যাকচুয়ালি কিন্তু পায়ের মানটা 22/7 হয় না, প্রায় হিসাবে নেওয়া হয়েছে এটা। তো 22/7 মূলদ সংখ্যা হলেও পায়টা কিন্তু মূলদ সংখ্যা নয়, পায় একটি অমূলদ সংখ্যা।
তাহলে এই যে পাই যদি অমূল্য সংখ্যা হয়, তাহলে 22/7 কি একটি অমূল্য সংখ্যা হয়ে যাবে? আমরা জানি যে পাই একটি অমূল্য সংখ্যা এবং পায়ের মান 22/7, তাহলে কি 22/7 কি একটি অমূল্য সংখ্যা? কখনোই নয়, কারণ 22/7 তো মূল সংখ্যা। এখানে শুধু পায়ের মানটা এটা ধরা হয় প্রায় বলে, এটা ধরা হয় বলে আমাদের এটাকে তো অমূল্য সংখ্যা বলতে পারবো না। 22/7 হবে মূল সংখ্যা। মূল সংখ্যা কাকে বলে? p/q আকারে প্রকাশ করা যাবে, মানে এটা পূর্ণ সংখ্যা হবে। 22টাও আর 7টাও পূর্ণ সংখ্যা আছে, দেখো p/q আকারে প্রকাশ আছে। তাহলে 22/7টা কিন্তু, এই যে 22/7 আছে, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, অমূলদ হবে না। তো এখানে কি বলে দিয়েছে? এই যে 22/7 একটি অমূল্য সংখ্যা বলে দিয়েছে, এটা কিন্তু মিথ্যা কথা বলেছে, তার অ্যান্সারটা এটা মিথ্যা হবে। পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো এখানে 3 নম্বর প্রশ্নটা কি বলছে? 3 বলছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। আচ্ছা দেখো, আমি তোমাদের বলি আগে যে সমকোণী ত্রিভুজ আছে তো, এই যে আমাদের সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র তোমরা জানো, যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যে বর্গক্ষেত্র তৈরি হবে, অতিভুজ বাহু দিয়ে যে বর্গক্ষেত্রটা পাওয়া যায় এবং ভূমি বাহু দিয়ে যে বর্গক্ষেত্র পাওয়া যাবে এবং লম্ব বাহু দিয়ে যে বর্গক্ষেত্র পাওয়া যাবে, অতিভুজ বাহু দ্বারা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে এবং এই দুটি বাহু দ্বারা যে বর্গক্ষেত্র তৈরি হবে তাদের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে সমান হয় এটা। ঠিক আছে, এটা কিন্তু বর্গক্ষেত্র অনুসারে হয়। কিন্তু যদি আমরা অর্ধবৃত্ত নিয়ে কাজ করি, এই যে এটা, এই যে এই বাহু নিয়ে যদি অর্ধবৃত্ত এখানে যদি দাও, এই যে অর্ধবৃত্ত, এই বাহু নিয়ে অর্ধবৃত্ত, আর এই বাহু নিয়ে যদি অর্ধবৃত্ত তৈরি করো, তাহলে এখানে কিন্তু একইভাবে প্রযোজ্য হবে যে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল যা হবে এই দুটি অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সঙ্গে এটা সমান হবে। ঠিক আছে, যেভাবে বর্গক্ষেত্রের সঙ্গে এটা প্রযোজ্য আছে, একইভাবে অর্ধবৃত্তের ক্ষেত্রেও কিন্তু পিথাগোরাসের সূত্রটি প্রযোজ্য হবে। তাহলে এখানে ওই কথাটাই বলেছে, তো এই কথাটা কিন্তু সত্য বলেছে, তোমরা অ্যান্সারটা সত্য লিখবা। চারের প্রশ্নটা, সাইন থ্রি এর সর্বোচ্চ মান কি 1? দেখো সাইন থ্রি বলতে সাইন দিয়ে যে কোণগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, ওই মানগুলো তোমরা দেখবা যে সাইন 30 ডিগ্রির মান 1/2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। তো সবচেয়ে বড় মানটা কিন্তু 1 পাবা। তাহলে সাইন দিয়ে যে কোণটা আছে, যে কোনো কোণ থাক না কেন, তাহলে সাইন এর সর্বোচ্চ মানটা, মানে সাইনের সর্বোচ্চ মান সাইন থ্রি থাক বা যে কোনো কোণই থাক, তাহলে এর সর্বোচ্চ মানটা কিন্তু 1 হবে, 1-এর চেয়ে কিন্তু বড় হবে না। ঠিক আছে, তা সাইন থ্রি এর সর্বোচ্চ মানটা আমরা 1ই পাবো, এটা কিন্তু সত্য বলেছে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 3-5 নম্বরের প্রশ্নটা। দেখো প্রশ্নটা কি বলছে, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে, একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে কোনো ত্রিমাত্রিক স্থানে একটি বিন্দুকে আবর্তন করলে গতিশীল বিন্দুটির সমষ্টিগতভাবে একটি বৃত্ত তৈরি করে। আচ্ছা এখানে কিন্তু ত্রিমাত্রিক বলেছে, বৃত্ত তৈরি কখন করবে? দ্বিমাত্রিক ক্ষেত্রে। মানে দ্বিমাত্রিক মানে আমাদের দেখো এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ তোমরা পাও না, তাহলে এখানে কিন্তু দেখো আমাদের এভাবে একটা বৃত্ত তৈরি হবে। কিন্তু ত্রিমাত্রিক কীভাবে তৈরি হয়? এভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ একটা জেড অক্ষ পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যদি কোনো একটি দেখো একটা বিন্দু থেকে এভাবে যদি তৈরি হয়, যে কোনো জায়গায় যদি এভাবে তৈরি হয়, তো এখানে কিন্তু গোলক তৈরি হবে। ত্রিমাত্রিক স্থানে যেটা কথা বলেছে সেটা কিন্তু বৃত্ত তৈরি হবে না, গোলক তৈরি হবে। বৃত্ত তৈরি হয় দ্বিমাত্রিক, মানে 2D ডাইমেনশন বলা হয়। এটা হচ্ছে আমাদের 3D ডাইমেনশন, এটা হচ্ছে আমাদের 2D ডাইমেনশন। যেটা গোলক, যেটা ফুটবল দেখবা, যেটা আমাদের দেখো উচ্চতা আছে, হাইট আছে, তার মানে কি একটা 3D স্পেস, ত্রিমাত্রিক দেশে, তাই না? মাটিতে মানে মাটিতে থাকবে এবং উচ্চতা আছে, হাইট আছে যে কোনো ঘনবস্তুর, সেটা ত্রিমাত্রিক দেশ বলবো। কিন্তু বৃত্ত বলতে একটা সমতল জিনিস, যেটা আমরা সমতল জায়গা দেখাতে পারবো দ্বিমাত্রিক স্থানে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যে ত্রিমাত্রিক বলেছে সেটা কিন্তু বৃত্ত তৈরি হবে না, গোলক তৈরি হবে। তাহলে এখানে কথাটা কিন্তু সত্য হবে না, এটা তোমরা কিন্তু মিথ্যা লিখবা।
আমরা চলে আসবো 3-এর 6 নম্বর প্রশ্নে। দেখো আমাদের যে সংখ্যাগুলি দেওয়া আছে, তো এই তথ্যের 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি কি 1.5 পাবে। আচ্ছা, আমরা দেখব 35 রেখে মধ্যমা বের করব আর 35 না রেখে মধ্যমা বের করব। তাদের মধ্যে এবার বৃদ্ধিটা দেখব কত বৃদ্ধি পায়। সেটা যদি এটা হয় তো সত্য হবে, না হলে মিথ্যা। আচ্ছা, তো আমাদের এখানে যে সংখ্যাগুলো দেখো ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, যেটা কিন্তু এখানে সাজানো আছে সংখ্যাগুলো। তাহলে এখানে আছে আমাদের দেখো 30 আছে, 34 আছে, 35 রেখে মধ্যমা বের করবো একবার। 35, 36, 37 আছে, 38, 39 আর 40। তাহলে এই ক্ষেত্রে সংখ্যা কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে দেখানো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা আছে। তাহলে এখানে 35 রেখে মধ্যমা বের করছি, মানে 35 থাকলে মধ্যমা। দেখো মধ্যমা কী করে পাবো এই সংখ্যাগুলির মধ্যমা? আগে তো ছোটো থেকে বড় দেখে নিতে হবে, ছোটো থেকে বড় সাজানোই আছে। তা দেখো সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা সংখ্যা আছে। তার এদিকে 3 জন আর এদিকে 3 জন বাদ দিয়ে দাও, তার মধ্যে কিন্তু 2 জন পাবা। তার মধ্যে 2 জন পাওয়া মানে এই যে 36 আর 37 আছে, এদেরকে যোগ করবা, 2 দিয়ে ভাগ করবা, এদের গড় মানটাই হবে মধ্যমা। 36 37 যোগ করো, এটা 72 73 পেয়ে যাবে এটা, ঠিক আছে। এটা 73 হবে, আর নিচে 2, তা 73/2 2 আসলো আমাদের মধ্যমা। তা 35 রেখে দিয়ে মধ্যমা পেলাম এটা। এবার 35 না রেখে মধ্যমা বের করব। তা দেখো এখানে 30, 34, তার 35 নাই, তাহলে 36, 37, 38, 39 আর 40। 35 না রেখে মধ্যমা, তাই তো? 35কে আমরা নিই নি। তা আমরা এখন লিখব 35 না থাকলে, এখানে 35 থাকলে মধ্যমা বের করছি, 35 না থাকলে মধ্যমা। তো এখন সংখ্যা কিন্তু 60টা হয়ে যাবে, তখন 8টা ছিল, 35 নাই। তাহলে 60টা সংখ্যা হলে পরে দেখো মধ্যে এই 3 জন, এদিকে 3 জন বাদ দিলে মধ্যে কিন্তু আমাদের 37 আছে। তাহলে এটাই শুধু আমাদের মধ্যমা হয়ে যাবে। মধ্যমান এভাবে বের করা হয়। ওকে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যেটাই মধ্যমা। আচ্ছা, তাহলে দেখো 35 না থাকলে মধ্যমা এটা পেলাম, আর 35 থাকলে মধ্যমা এটা। দেখো এটা কিন্তু আগের চেয়ে মধ্যমাটা কী হয়েছে, আগের চেয়ে এটা কিন্তু বেশি আছে। এটা যদি তোমরা ভাগ করো, এটা 36 পাবা। মানে 37 পাবা না, 37টা কিন্তু বড় এর চেয়ে। তাহলে 35 না থাকলে মধ্যমা কিন্তু বৃদ্ধি পেয়েছি। কতটা বৃদ্ধি পেয়েছে, তো এটা থেকে এটা বিয়োগ দিব, তখনই আমরা বুঝতে পারবো। তো দেখো বৃদ্ধি পাবে 37 থেকে, বড়টা থেকে এটা বিয়োগ দেয়, এটা কিন্তু ছোট আছে মান, এটা আমরা বাদ দিয়ে দেবো, তখনই বুঝতে পারবো যে কতটা বৃদ্ধি পেয়েছে মধ্যমা। তো ভগ্নাংশের যোগ বিয়োগ 2 লসাগু, 37কে 2 দিয়ে গুণ করলে দেখো কত হবে, এটা আমরা পেয়ে যাবো কিন্তু 74 পেয়ে যাবো। এটা 2 দিয়ে মিলে গেলে 73 নেমে যাবে। তাহলে এটা 74 থেকে 73 1 হবে, বিয়োগ করে 2, এটাকে ভাগ করো, দশমিক নিয়ে 0 নাও, 2 পাচ্ছে 10। তা দেখো মধ্যমা যদি বৃদ্ধি পেল 0.5, ঠিক আছে, এতটা কিন্তু মধ্যমা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু বলেছে কত, 1.5। তাহলে আমাদের কিন্তু কথাটা ঠিক বলেনি, তোমরা অ্যান্সারটা মিথ্যা লিখবা। চলো দেখো এখানে এবার 4-এর প্রশ্নগুলো চলে আসবো আমরা। 4-এর 1 নম্বরটা দেখো কী বলছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা নির্ণয় করো। খুব একটা ভালো প্রশ্ন আছে, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আছে এটা। দেখো কিছু টাকা মানে আসলটা দেওয়া নাই, আসল যেটাকে আমি x টাকা ধরে নিলাম। তো দ্বিগুণ হবে বলতে দেখো সেটা হবে এই যে x টাকাটা দ্বিগুণ হয়ে যাবে, মানে সমূল চক্রবৃদ্ধি হয়ে যাবে দ্বিগুণটা। সমূল চক্রবৃদ্ধির সূত্র তোমাদের জানতে হবে, p×1 + r/100 হোল টু দি পাওয়ার n। p হচ্ছে আসল, r হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, n হচ্ছে সময়টা। আচ্ছা, এখানে এই যে সমূল চক্রবৃদ্ধিটা বলেছে আসলের দ্বিগুণ হয়ে যাবে, মানে 2x টাকা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমি p এর মানটা x বসিয়ে দেবো 1+, আর চক্রবৃদ্ধি সুদের হার আমি r রেখে দিলাম, এটা r ধরে নিলাম, এটা r আছে, আর সময়টা কিন্তু n বলেছে, n বসিয়ে দিলাম, এটা 2x।
তাহলে এখানে এক্স এক্স কেটে দিলাম, আমাদের 1+r/100 হোল টু দি পাওয়ার n সমান সমান 2 পেলাম। এটা আমি 1 নয় নাম দিয়ে রেখে দিলাম। বলেছে দেখো সেই আসলটা কত বছরে 4 গুণ হবে। তো আমি এখানে ধরে নিব, ধরি y বছরে 4 গুণ হবে, 4 গুণ হবে, ঠিক আছে। তাহলে y বছরে 4 গুণ হবে বলতে সমূল চক্রবৃদ্ধিটা x এর 4 গুণ হয়ে যাবে, মানে p ইন্টু 1 প্লাস p বলতে আমি p এর জায়গায় x বসিয়ে দিলাম আসলটা, ঠিক আছে। এই যে আসল ইন্টু 1 প্লাস r/100, আর সময়টা y, দেখো n এর জায়গায় আমি y দিয়ে দিলাম। আর 4 গুণ হবে বলতে আসলের 4 গুণ x এর 4 গুণ, এই যে দেখো এভাবে বলেছে কথাটা। তাহলে এখানে x কেটে দিলাম, তাহলে 1+r/100 হোল টু দি পাওয়ার y, 4কে আমি লিখলাম 2 এর স্কোয়ার। এবার 2 এর মান দেখো, এই 2 এর মান আমরা জানি এটা, তো 2 এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি 1+r/100, r/100, আর পাওয়ারে ছিল n। আবার এখানে স্কোয়ার আছে যখন, তাহলে এখানে বন্ধনী দিয়ে আমি দেখো স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। এটা যদি আমি সরল করে নিই 1+r/100, তাহলে এই যে n আর 2 এটা কিন্তু পাওয়ারটা গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে পাওয়ারটা যে 2 আর n গুণ করে 2n হয়ে যাবে। আর এইদিকে তো আমাদের ছিল 1+r/100 হোল টু দি পাওয়ার y ছিল। এবার দেখো মূল সংখ্যা সমান হলে পাওয়ার সমান হয়ে যায় সূচকের নিয়মে, তাহলে y সমান পেয়ে যাবো কত 2n। এই যে yটা ধরেছিলাম সময়টা কত বছরে 4 গুণ হবে, তো 2n বছরে 4 গুণ হবে। এই দেখো তো অ্যান্সারটা কিন্তু আমাদের 2n বছর। পরে চলে আসবো 4-এর 2 নম্বর প্রশ্নটা। দেখো এখানে বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা বলতে আসল দেওয়া নাই, সেই আসলটাকে x টাকা ধরে নেব, কোনো টাকার 10 বছরের সুদটা আসলে 2/5 অংশ হবে তা নির্ণয় করো, ঠিক আছে। মানে সুদের হার কত হলে, সুদের হার বের করতে বলেছে। আচ্ছা কোনো টাকা বলতে আসল দেওয়া নাই, আসলটাকে আমি x টাকা ধরে নিলাম। তাহলে আসল যদি x টাকা হয়, দেখো সুদ আসলের বলেছে, তাহলে সুদটা পেয়ে যাব আসলের, মানে x টাকার 2/5 অংশ। এই যে দেখো এটাই আমাদের সুদ। এবার আমাদের যে সরল সুদের সূত্র i সমান সমান ptr/100, এখানে মানগুলো বসাও। i যেটা সুদ পেলাম x গুণিত 2/5 সমান সমান p হচ্ছে আসল x, আর t হচ্ছে আমাদের সময়, যেখানে 10 বছর বলে দিয়েছে। আর 8টা বের হবে, এটা সুদের হারটা আমাদের বের হবে, আর নিচে আছে আমাদের 100। x কেটে দাও, এখানে 0 0 কেটে দাও, আর এখানে 5 2 10, এটা কাটাকাটি করো। তাহলে দেখো এখানে আমাদের কত রইল, এদিকে আমাদের 2 বাঁচলো এখানে, ঠিক আছে। আর এইদিকে এখানে উপরে শুধু আমাদের r রইল, আর নিচে আমাদের 2 রইল। এখানে যদি বর্গমূল করে নাও, তাহলে r এর মানটা কত পাবা, 2 দিয়ে 4, এই যে 4%, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে বলেছিল শতকরা বার্ষিক সুদের হার কত হলে, শতকরা বার্ষিক সুদের হারটা হবে 4%। দেখো অ্যান্সারটা কিন্তু আলাদা আছে, যেটা অ্যান্সার হবে সেটা হবে না, যেটা দেওয়া আছে অ্যান্সার কিন্তু আমাদের 4% হবে, এটা আসছে অ্যান্সারটা যেটা বলেছি এইভাবে প্রশ্নে, ওই অনুসারে অ্যান্সার কিন্তু আমাদের কত, বার্ষিক সুদের হারটা 4%, এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো 4-এর 3 নম্বর প্রশ্নে। কি বলছে এখানে, ABC 3টি অসমান, এই 3টি সংখ্যা অসমান এবং মূলদ সংখ্যা আছে এরা, আর a + b + c সমান সমান 0 যদি হয়, তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করো, মানে বীজদ্বয়ের প্রকৃতি দেখাতে বলেছে। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি জানতে হলে আমাদের এই দ্বিঘাত সমীকরণের নিরূপকটা জানতে হবে, ঠিক আছে। তা দেখো নিরূপক দ্বিঘাত সমীকরণটা আছে a² + bx + c = 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিরূপক আমরা জানব। নিরূপককে বলা হয় b² - 4ac, এটা মনে রাখবা। যে কোনো দ্বিঘাত সমীকরণের নিরূপকটা হয় এই যে b² - 4ac। আচ্ছা তাহলে আমরা কি করব, এখানে দেখো আমাদের এখানে একটা শর্ত যখন বলে দিয়েছি,
এই দেখো এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 0 দেওয়া আছে। আমি এখান থেকে যে বি এর মানটা বের করি, তা মাইনাস এ প্লাস সি এটা পাবা। ঠিক আছে, এ আর সিগুলো আমি ডান দিকে নিয়ে গেলে মাইনাস এ মাইনাস সি, সেখান থেকে মাইনাস কমন নিয়ে বি এর মান এটা পাবো। তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই মানটা বি এর জায়গায় মাইনাস এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4ac, তাহলে দেখো তো আমাদের কত আসছে এখানে। এটা আমাদের চলে আসবে এ প্লাস সি তার হোল স্কোয়ার, স্কোয়ার যেন মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা 4ac। আচ্ছা, আমাদের একটা সূত্র আছে, এটা এটা বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই সূত্রটা তোমরা জানবা যে এ মাইনাস সি তার হোল স্কোয়ার। ওকে, তো এটা আমাদের সূত্র, এ মাইনাস সি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, সূত্রটা মনে রাখবা। আচ্ছা দেখো, এই যে মানটা পেলাম এটা নিরূপকটা, এই নিরূপকটা কী হবে, সব সময় কী হবে, 0 কিংবা 0 চাই বড় হবে। কারণ এরা যদি সমান হয়ে যায় তাহলে শূন্য হবে, আর এ আর সি যদি অসমান হয় তাহলে কী হবে, শূন্যের চেয়ে কিন্তু বড় হবে। তাহলে দেখো এই যে নিরূপকটা যে পেলাম, এই নিরূপকটা পেয়ে গেলাম 0 কিংবা 0 চাই বড়। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ যে বীজ দুটি হবে, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব হবে এবং মূলদ সংখ্যা হবে, বাস্তব ও মূলদ সংখ্যা। তার মধ্যে যে লিখবো বীজদ্বয় পাওয়া যাবে বাস্তব ও মূলদ সংখ্যা, মূলদ। ঠিক আছে, বাস্তব পাবো এবং মূলদ সংখ্যা পাবো। এখানে তোমাদের আমি আরও দুটো কথা বলি, যে নিরূপকটাকে দেখি বলা যাবে যে বীজদ্বয় কীরকম হবে। দেখো, নিরূপকটা যদি 0 হয়ে যেত, এই মানটা যদি 0 হয়ে যায়, তাহলে বীজদ্বয় হবে বাস্তবে এবং সমান, মানে একই রকম বীজ পাওয়া যাবে নিরূপকটা যদি 0-এর সঙ্গে সমান হয়। আর নিরূপকটা যদি 0-এর চেয়ে ছোটো হয়ে যায়, যদি ঋণাত্মক মান চলে আসতো এটা, তাহলে সেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হবে, মানে বীজ দুটি পাওয়া যাবে না, বীজদ্বয় অবাস্তব হয়ে যাবে। নিরূপকটা যদি ঋণাত্মক মান আসে -4 -5, এই মানটা যদি পাওয়া যায় তাহলে বীজদ্বয় পাওয়া যাবে না। আর নিরূপকটা যদি 0-এর চাই বড় হয়ে যায়, ঠিক আছে, মানে 0-এর চাই বড়, 0-এর সমান নয়, 0-এর চেয়ে বড়, মানে নিরূপকের মানটা তুমি 4 পেলা, 8 পেলা, ধনাত্মক কোনো সংখ্যা পেলা, 0-এর চেয়ে যদি বড় যদি পেয়ে যাও নিরূপকটা, তা তখন কিন্তু দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব হবে এবং অসমান হবে, মূলদ সংখ্যা তো হবে, বাস্তব এবং অসমান। তো এখানে আমরা পেলাম 0 পেলাম এই নিরূপকটা, 0 এবং 0-এর চেয়ে বড়, তারা বীজদ্বয় বাস্তব বলে দেবা এবং মূলদ সংখ্যা বলে দেবা। ওকে, পরে আমাদের 4 নম্বর প্রশ্ন। দেখো, আমাদের যে দুটি দ্বিঘাত মিশ্রকরণী আছে, এদের মধ্যে কোনটি বৃহত্তম জানতে চেয়েছে। আচ্ছা, প্রথমে আছে √6 + √7। আচ্ছা, আমি একে বর্গ করে নিব, বর্গর মানটা বের করছি। তাহলে আমাদের বর্গ a + b তার হোল স্কয়ার সূত্র a² + 2ab + b²। দেখো a² + 2ab + b², এটা স্কোয়ার যেন রুটটা উঠবে 6 থেকে যাবে ডবল প্লাস হয়ে যাচ্ছে। সেখানে 2 দেখো করণের গুণ, এটা 6 7 গুণ করে না, 6 7 42। আর এখানে স্কোয়ারের জন্য রুটটা উঠবে 7 হয়ে যাবে, এটা 6 আর 7 যোগ করে তোমার পেয়ে যাবে 13 আর 2√42, এটা আমরা পেলাম। এরপরে আমি এটাকে ভেঙে নেবো একইভাবে, এবং একটা আছে আমাদের কত √5 + √8 আছে। চলো এর বর্গের মানটা বের করি, √5 তার হোল স্কোয়ার + 2√5 ইন্টু √8 প্লাস √8 এর হোল স্কোয়ার, 5 পেয়ে যাবা। 2 এখানে দেখো 5 8 40, এখানে রুটের মধ্যে এটা 40 হয়ে যাবে, আর এটা যাবে আমাদের 8 8 5 13 হয়ে যাবে 2√40। এবার দেখো তো এই যে 13 13 তো সমান হয়ে গেছে, প্লাস প্লাস 2 2 মিলে গেছে। তাহলে আমাদের দেখো √42 আর √40 এদের মধ্যে ছোটো বড়ো দেখতে হবে। তা আমাদের এখানে জানতে হবে যে যেহেতু √42টা বড়, কার চেয়ে বড়, √40-এর চেয়ে বড়, তো এটা যদি বড় হয়ে যায় তাহলে আমাদের এই মানটা তো বড় হয়ে গেল এর চেয়ে, তো এটা বড় হলে মানে এটা বড়। তো আমরা যে বড় পেয়ে গেলাম, প্রথমটি বড় পেয়ে গেলাম √6 + √7, এটা কিন্তু আমাদের বড় মান। পরে আমরা চলে আসবো 5-এর প্রশ্ন, 4-এর 5 নম্বরটা।
এখানে আমাদের বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি, আর এবি বাহুটা 3 সেমি, বিসি 4 সেমি, এবং বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিডি আছে যা এসিকে ডি বিন্দুতে ছেদ করি। তাহলে বিডি দৈর্ঘ্য বের করতে বলেছে। আরও প্রশ্ন আছে, সমকোণী ত্রিভুজ আছে এবিসি, আমি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে নিব। তো এখানে আমাদের সমকোণী ত্রিভুজ, এখানে দেখো আমাদের এখানে এবিসি মানে বি কোণটা 90 ডিগ্রি, তাহলে এখানে আমাদের এটা বি হবে, এটা এ নাম দিলাম, এটা আমি সি নাম দিয়ে দিলাম। এবার যে এখানে দেখো বি বিন্দু থেকে লম্ব এসি বাহুর উপর যেটা বিডি লম্ব আছে, এখানে যে বিডি আমাদের লম্ব, বিডি লম্ব এসি বাহুর উপর আছে, এটা প্রশ্ন বলে দিয়েছে। আর বিসিটা 4 সেমি, এ বিটা 3 সেমি, এটাও বলে দিয়েছে। এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে এসি বাহুর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। এসি অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান সমান যে ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার, তাই এটা 16 যাবো 25, এসি স্কোয়ার 25 হলে এসি পেয়ে যাবো আমরা 5 সেমি পেয়ে গেলাম এটা। আচ্ছা, এসি পেয়ে গেছি। এবার দেখো আমরা কি দেখাবো, আমরা এই যে ত্রিভুজ এবিসি আছে না, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিডিসি নিয়ে নিচ্ছি। ত্রিভুজ বিডিসি, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাবো। এত এর দেখো, দুটো ত্রিভুজকে সদৃশ্য দেখাতে গেলে তোমাকে দুটো শর্ত সমান দেখাতে হবে। দুটো শর্ত দেখো তো, আমরা বড় ত্রিভুজের এই যে কোণটা এবিসি কোণটা, এবিসি কোণটা কিন্তু 90 ডিগ্রি আছে, আর এই যে ত্রিভুজটা বিডিসি ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি আছে, এতে লম্ব আছে, মানে কোণ বিডিসি কোণটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি। একটা শর্ত আমরা পেলাম। আরেকটা শর্ত দেখাও। এবার সি কোণটা লক্ষ্য করো, বড় ত্রিভুজের ক্ষেত্রেও সি কোণ, মানে এখানে বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলবো এসিবি, এই যে এসিবি কোণটা, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে ওই কোণটাই, যেটাকে আমি ডিসিবি নাম বলে দেবো, কোণ ডিসিবি সমান একই কোণ যেহেতু, তাহলে একই কোণের জন্য আমরা দুটো ত্রিভুজের একই কোণ বলে আমরা দেখো 2 নম্বর শর্ত পেয়ে গেলাম। তাহলে এভাবে দুটো শর্ত যদি দেখাতে পারো, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো। তো ত্রিভুজ এবিসি সদৃশ্য হয়ে যাবে ত্রিভুজ বিডিসি। ওকে, এখন দেখো সদৃশ্য দুটি ত্রিভুজ পেয়ে গেছি। এখন সদৃশ্য ত্রিভুজের যে ধর্ম আছে, তাদের যে অনুরূপ বাহুগুলি অনুপাত সমান পাওয়া যাবে। দেখো আমরা এখানে লিখবো, এই দেখো অতিভুজ লিখবো বড় ত্রিভুজের, যে বড় ত্রিভুজটা আগে আছে, তাহলে বড় ত্রিভুজ অতিভুজ বাই, আমি দেখাবো অতিভুজ বাই লম্বকে দেখালাম, অতিভুজ বাই লম্ব, এই যে অতিভুজ বাই লম্ব মানে এ বি আছে, এটা দেখালাম। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ বাই লম্ব দেখালাম, তাহলে এই যে আমাদের ছোট ত্রিভুজটা আছে ত্রিভুজ বিডিসি, এরও আমরা দেখাবো অতিভুজ বাই লম্ব দেখাবো। তাহলে অতিভুজ এটা কিন্তু বিসি, এটা যদি 90 ডিগ্রি হয়, তো অতিভুজ বাহুটাকে বিসি বাহুকে অতিভুজ বলবো, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়, তাহলে অতিভুজ বাই মানে বিসি, ঠিক আছে, বিসি বাই কী হবে, বিসি বাই লম্ব, লম্ব আমরা বিডি বলবো, বিডিকে লম্ব, এই দেখো যেমন অতিভুজ বাই লম্ব, এখানে অতিভুজ বাই লম্ব, বিসি বাই বিডি। চলো মানগুলো বসাই। এসির মান 5 সেমি বের করলাম, এবির মান দেওয়া ছিল 3 সেমি, আর বিসির মান 4 সেমি দেওয়াই আছে, বিসির জায়গায় 4 সেমি, আর বিডিটা তো বের হবে, তাহলে এখানে আমরা পেয়ে যাব 5 বিডি, আর 3 4 12, তাহলে বিডি সমান সমান 12/5। যদি আমরা ভাগ করে নিই, 5 দিয়ে 10, 2 নামবে, 10 নিয়ে 0 নিয়ে নাও, 5 4 20। তা দেখো আমরা বিডি দৈর্ঘ্য পেয়ে গেছি, বিডি দৈর্ঘ্য পেলাম 2.4 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুব একটা ভালো প্রশ্ন ছিল। পরে আমরা চলে আসবো 4-এর 6 নম্বর প্রশ্নে। দেখো 4-এর 6 নম্বর কি বলছে, এখানে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবং ও বৃত্তের কেন্দ্র, কোণ সিওডি 120 ডিগ্রি এবং কোণ বিএসি 30 ডিগ্রি হলে কোণ বিওসি ও কোণ বিসিডি এই দুটো কোণের মান বের করতে বলেছে। আমাদের কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ আছে, চলো আমরা ছবিটা তৈরি করে তারপরে আমরা প্রশ্নটা আরও ভালো করে বুঝবো। তো বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি করব। দেখো এবিসিডি আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ আছে, এভাবে আমরা লিখলাম, নাম আমরা দিয়ে দিচ্ছি, এটা এ বিন্দু, এটা বি সি আর ডি,
এই যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, কেন্দ্র আমাদের মধ্যে আছে। আচ্ছা, এখানে আমি ধরো এই জায়গায় আমি কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ও ধরো কেন্দ্রবিন্দু। আচ্ছা, এখানে প্রথমে সিওডি 120 ডিগ্রি, সিওডি। তাহলে এখানে আমি দেখো সিওডি কোণটা পাওয়ার জন্য আমাকে ওসি এবং ওডি কিন্তু যোগ করতে হবে। এই যে এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। তারপরে আছে বিএসি, বিএসি 30 ডিগ্রি। তাহলে বিএসি আমার এসি যোগ করতে হবে। দেখো এসিটা কিন্তু এভাবে একদম চলে আসবে, এই যে এসি, ঠিক আছে। তাহলে বিএসি বলতে এই কোণটা আমাদের 30 ডিগ্রি, এই কোণটা। আচ্ছা, আমাদের মান বের করতে বলেছে বিওসি, বিওসি তো আমাদের এখানে ওবি যোগ করতে হবে। এই যে দেখো বিওসি বলতে এই কোণটা বের করতে হবে। আর কোণ বিসিডি, বিসিডি মানে এই কোণটা, এই কোণটা বের করতে বলেছে। এই দুটো কোণের মান বের করে দেখাতে হবে। দেখো আমরা দেখাবো। তো এখানে লক্ষ্য করো, আমরা এই যে বিওসি কোণটা কিন্তু আমরা একবারে পেয়ে যাব। কি করে? আমরা যদি বলি দেখো বিসি চাপে, এই যে বিসি চাপ, তাহলে বিসি, আচ্ছা এখানে, হ্যাঁ এখানে পি নিলাম ধরো, তাহলে বিপিসি। ওকে, বিসি চাপ বলতে দেখো এদিকেও বিসি বলতে পারো, এদিকেও বিসি বলতে পারো। তো কোন দিক থেকে বলবো? এদিক থেকে বলবো, এই যে পিসি, তাহলে বিপিসি চাপ। তাহলে বিপিসি চাপে আমাদের কিন্তু কেন্দ্রস্থ কোণটা বিওসি, কেন্দ্রস্থ কোণ বিওসি। আর বৃত্তস্থ কোণ দেখো এই যে বিএসি। লক্ষ্য করো এই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ আছে। তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এই যে 2 বিএসি। তাহলে কোণ বিএসির মানটা 30 ডিগ্রি দেওয়াই আছে প্রশ্নে, তো এখানে আমরা বসে দেবো 30 ডিগ্রি। তাহলে গুণ করা যাবে 60 ডিগ্রি। দেখো কোণ বিওসির মানটা কিন্তু পেয়ে গেলাম, একটা অ্যান্সার আমাদের হয়ে গেছে। এই কোণটা আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো, এবার বিসিডি বের করতে হবে। তো এবার লক্ষ্য করো, আমাদের এই যে সিওডি, আমরা যেহেতু সিডি চাপ, এই চাপটা নিই, ঠিক আছে। তা আমরা সিডি চাপে কেন্দ্রস্থ কোণটা সিওডি, এই চাপে। তাহলে কেন্দ্রস্থ কোণ সিওডি আর বৃত্তস্থ কোণ আমরা বলবো এই যে ডিবিসি বলবো। তাহলে 2 কোণ ডিবিসি হবে এই কোণটা। এই কোণটা আমরা বের করতে চাইছি। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমাদের এখানে কেন্দ্রস্থ কোণটা কিন্তু দেওয়া আছে কোণ সিওডি 120 ডিগ্রি। এটা 2 কোণ, সেখানে হবে আমাদের ডিবিসি, 2 কোণ ডিবিসি, 2 দিয়ে কাটাকাটি করো 60 ডিগ্রি। তাহলে আমরা দেখো কোণ ডিবিসি কোণটা পেলাম, ডিবিসি পেয়ে গেলাম কোণ 60 ডিগ্রি, মানে এই কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। আচ্ছা, এখন দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু সমান হবে। কি করে এটা? দেখো এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। দেখো একই বৃত্তাংশস্থ বা একই চাপের উপর দুটি বৃত্তস্থ কোণ আছে। তাহলে একই চাপের উপর দুটি বৃত্তস্থ কোণ বা একই বৃত্তাংশস্থ কোণ এরা আছে। একই বৃত্তাংশস্থ কোণগুলো সমান হয়। এই কোণটা 60 ডিগ্রি হলে পরে এই কোণটা হবে আমাদের 60 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কিন্তু বিএডি পেয়ে যাব, এদিকে 30 ডিগ্রি, এদিকে 60 ডিগ্রি। তা আমরা বের করবো এখন কোণ বিএডি কত হবে, এই যে 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। ছবিতে যেটা দেখালাম 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ যোগ করো, এটা হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। তা আমরা বিএডি কিন্তু 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা কিন্তু বিসিডি পেয়ে যাবো, যেটা বের করতে বলেছে। তো দেখো বিসিডি আমাদের কত হবে, দেখো বিএডি আর বিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এরা হচ্ছে বিপরীত কোণ, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা পরস্পর বিপরীত কোণ। আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এই জানা হয়ে গেলো 90 ডিগ্রি। তাহলে এই কত হবে, তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করে দাও, তাই না। এই যে বিএডি কোণের মানটা বাদ দিয়ে দাও, তাহলে আমরা বিসিডি কোণটা পেয়ে যাবো। এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবো 90 ডিগ্রি। তাহলে কোণ বিসিডির মানটা আমরা কিন্তু 90 ডিগ্রি পেলাম। এটা একটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই কোণটা বের করতে বলেছিল এবং এই কোণটা বের করতে বলেছিল, এটা কিন্তু আমরা বের করে দেখিয়ে দিয়েছি। খুব একটা ভালো প্রশ্ন ছিল। আমরা চলে আসবো আমাদের 7 নম্বর প্রশ্নে। এবার 4-এর 7 নম্বর প্রশ্নটা চলো কি বলছে। এখানে এবিসি ত্রিভুজের এবি 35 সেমি, বিসি 25 সেমি এবং এসি 30 সেমি, মানে একটা ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে।
এবার বলেছে এ বি সি এই তিনটি বিন্দু তিনটিকে মানে এই এ বি সি বিন্দু তিনটিকে কেন্দ্র করে অঙ্কিত বৃত্ত তিনটি পরস্পরকে বহিঃস্পর্শ করি। তাহলে বৃত্ত তিনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো তিনটি বৃত্ত তৈরি হবে আর সেই বৃত্ত তিনটি কিন্তু বহিঃস্পর্শ করবে। তাহলে আমি এক কাজ করি, ত্রিভুজটা তৈরি করার আগে তিনটি বৃত্ত তৈরি করব যারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তখন ছবিটা আঁকার সুবিধা হবে। চলো, আমি এই যে একটি বৃত্ত তৈরি করলাম, এবার একে একটা স্পর্শ করেছে বৃত্ত, এভাবে আমি আঁকলাম। এবার এদেরকে আবার স্পর্শ করে এমন একটি বৃত্ত, তাহলে এভাবে করে তোমরা আঁকতে পারবা। এভাবে আমি এঁকে দিলাম, দেখো। তাহলে এই যে আমাদের তিনটি বৃত্ত তৈরি হয়ে গেছে। আমি এখানে কেন্দ্রবিন্দু দেখাবো। তাহলে এই যে এখানে আমাদের কেন্দ্রবিন্দু, এই জায়গায় একটি কেন্দ্রবিন্দু, এই জায়গায় কেন্দ্রবিন্দু, ঠিক আছে। এই যে এ বি সি হবে যারা, মানে এটা আমরা দেখো আমি কেন্দ্রগুলো যোগ করে দিচ্ছি আগে। তাহলে এখানে কেন্দ্রগুলি যোগ করলাম, এটা এ কেন্দ্র নিলাম, এটাকে আমি বি কেন্দ্র নিলাম, আর এটা সি কেন্দ্র নিয়ে নিলাম। এদিকে বি সি যোগ করব, এদিকে আমি যোগ করলাম এসি। তা আমাদের যে ত্রিভুজটা বলেছিল এ বি সি ত্রিভুজ, এই হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ, যার এ বি বিসি আর এসি বাহু দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে বহিঃস্পর্শ করেছে যে বিন্দুগুলোতে, আমি ধর এই জায়গায় এখানে আমি পি নাম দিলাম, আর এখানে স্পর্শ করেছে এটা কিউ নাম দিয়ে দিলাম, আর এখানে স্পর্শ করেছে এখানে আর নাম দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের এখানে এ বি বিসি এসি তো দেওয়াই আছে, আমাদের বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। এই বৃত্ত তিনটির ব্যাসার্ধ বের করতে বলেছে, মানে এই যে এ আর, এই যে বাহু দৈর্ঘ্যটা, ঠিক না। এদিকে ধরো এই যে বিপি বের করতে বলেছে, আর এদিকে ধরো সি আর। তো ব্যাসার্ধগুলো আমরা ধরে নিই যে এ আরটা আমি এক্স ধরে নিলাম, তাহলে এদিকে এ আর যদি এ এক্স হয়, তাহলে এ পিটাও তো এক্স হবে, ব্যাসার্ধ সমান। আর এই বৃত্তের ব্যাসার্ধ বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, আমি এটাকে ব্যাসার্ধকে ওয়াই ধরে নিলাম, তাহলে এটাও আমাদের ওয়াই হবে, এটাও ব্যাসার্ধ বি কিউ। আর এদিকে সি আর ব্যাসার্ধকে আমি জেড ধরে নিলাম, এটা জেড হলে এটাও জেড হবে। আচ্ছা, তাহলে এ বিটা দেখো, এ বির মান আমাদের কথা বলেছে এ বিটা 35 সেমি বলেছে। তাহলে এ বি লক্ষ্য করো তো, এই যে এক্সের মান আর ওয়াইয়ের মান যোগ করে, এই যে এক্সের মান ওয়াইয়ের মান যোগ করে তো এ বি পাবো, তাহলে এক্স প্লাস ওয়াই আমাদের 35 হবে। একইভাবে দেখো তো এই যে বিসির মান যে দেওয়া আছে কত 25, তাহলে ওয়াই আর জেড যোগ করতে বিসি, তাহলে ওয়াই আর জেড যোগ করে বিসির মানটা যেটা আমাদের 25 দেওয়া আছে। একইভাবে দেখো এই যে এক্স আর জেড যোগ করব, এক্স আর জেড যোগ করলে এটা হচ্ছে এসির বাহুর মানটা, যেটা এসি বাহুর মানটা 30 দেওয়া আছে, 30 সেমি। আচ্ছা, এদেরকে যদি যোগ করে নাও, তাহলে দেখো এখানে দুটো এক্স আছে, দুটো ওয়াই আছে, আর জেডও দুটো আছে। আর 35, 25 আর 30 এদেরকে যদি যোগ করে না, এটাকে যোগ করে 90 পেয়ে যাবা। এখানে 2 কমন নিয়ে নাও, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এদিকে হয়ে গেল 90, 2 দিয়ে কাটাকাটি করে নাও, এটা 45 পেয়ে যাবা। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা কত পেয়ে গেলাম 45। আচ্ছা, এই সমীকরণগুলোকে এটাকে 1 নাম দিলাম, এটা 2 নং নাম দিয়ে দিলাম, 3 নং নাম দিয়ে দিলাম, আর একে আমি নাম দিয়ে দিলাম 4 নং। 1 নং 2 নং 3 নং 4 নং সমীকরণ। ওকে, এবার আমরা করবো কি, যে এই যে 4 সমীকরণ থেকে, মানে এখানে 4 থেকে 1 বিয়োগ দিব, ঠিক আছে। 4 থেকে 1 বিয়োগ দিলে দেখো কত হবে। তাহলে এই যে 4 নং সমীকরণ থেকে তুমি 1 নম্বরটা বিয়োগ করবা, তাহলে এখানে এক্স আর ওয়াই কাটবে। আমি যদি তোমাদের দেখাই, 4 সমীকরণটা আছে এই যে এটা মাইনাস, আর 1 নং হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, এই দেখো। আর এখানে 45 থেকে আমাদের বিয়োগটা দিতে হবে কত 35। তাহলে এখানে দেখো এই যে আমাদের এক্স কাটবে, আর এখানে কিন্তু ওয়াই কাটবে, এটা মাইনাস হয়ে যাবে এরা, তাহলে আমাদের হয়ে যাবে এটা জেড। আর 45 থেকে 35 বিয়োগ করবে, এটা কিন্তু 10 পেয়ে যাবে। তো জেড কিন্তু 10 পেয়ে গেলাম, 10 সেমি। জেড বলতে এই যে সি কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ, একটা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি। আচ্ছা, একইভাবে এই 4 থেকে তোমরা 2 বিয়োগ করবা। তো দেখো 4 থেকে 2 বিয়োগ করো, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থেকে বিয়োগ হবে 2 নং সমীকরণের বাম পক্ষ, যেটা আমাদের আছে ওয়াই প্লাস জেড আছে। এখানে 45 থেকে বিয়োগ হবে 25,
তা 25, এখানে ওয়াই কাটবে আর এখানে জেড কাটবে, তাহলে এখানে এক্স রয়ে যাবে। আর 45 থেকে 25 বিয়োগ করে এটা কিন্তু 20 পেয়ে যাবা। এবার 4 থেকে 3 বিয়োগ করবা, তাহলে এখানে যদি বিয়োগ করো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বিয়োগ হবে আমাদের যে 3 নংটা, মানে এক্স প্লাস জেড বিয়োগ হবে। আর এদিকে 45 থেকে বিয়োগ দেবা 30, এখানে এক্স কাটবে, এখানে কাটবে জেড কাটবে, তাহলে এখানে হয়ে যাবে ওয়াই। আর 45 থেকে 30 এটা যদি বিয়োগ করো এটা 15 পেয়ে যাবা। তা দেখো আমরা এক্স ওয়াই জেডের মান পেয়ে গেছি। তাহলে এই যে এক্স হচ্ছে এই কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ পেলাম, আর ওয়াই পেয়েছি দেখো 15 সেমি, তাহলে এখানে ওয়াই বলতে বি কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ, আর জেডের মান পেয়েছি 10 সেমি সি কেন্দ্রের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্ত তিনটির ব্যাসার্ধ কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এখানে লিখবো এই যে বৃত্ত তিনটির ব্যাসার্ধ কী বের করতে বলেছিল আমাদের, দেখো প্রশ্নে এই যে দেখো যে বৃত্ত তিনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে বৃত্ত তিনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা কী কী পেয়েছি, একটা পেলাম আমরা এই যে দেখো এই যে 10 সেমি 20 সেমি 15 সেমি। তা চলো তোমাদের একটু লিখে দেখাই, বৃত্ত তিনটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমি এক্স এর মানটা লিখি আগে 20 সেমি, তারপরে ওয়াই এর মানটা লিখি 15 সেমি, তারপর আমরা জেড এর মানটা লিখবো আমাদের 10 সেমি। ঠিক আছে, এই যে আমাদের অ্যান্সার। এরপরে আমরা আসবো 8 নম্বর প্রশ্নে, 4-এর 8 নম্বরটা। কি বলছে প্রশ্নটা, বলছে একটি ঘড়ির কাঁটা ঘন্টায় যে কোণে আবর্তন করে তার বৃত্তীয় মান কত, সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা এখানে দেখো আমাদের যে ঘড়ি আছে, এই যে আমাদের ঘড়ি, ধরো এখানে আমাদের ধরো ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটাটা যেহেতু এই যে আমাদের ঘন্টার কাঁটাটা 12 ঘন্টায় কিন্তু 1 পাক ঘুরবে, তাই না? ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 1 পাক, 1 পাক বলতে আমাদের দেখো পুরো এক বৃত্তীয় কোণ, মানে 360 ডিগ্রি 1 পাক। আচ্ছা 360 ডিগ্রিকে 2 পাই বলা হয়, পাই বলতে 180 ডিগ্রি, আর 2 পাই হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 12 ঘন্টায় দেখো ঘন্টার কাঁটা কিন্তু 12 ঘন্টায় 2 পাই এতটা আবর্তন করে। তাহলে এখানে ঘন্টায় মানে ঘন্টার এই যে একটি ঘড়ির কাঁটা ঘন্টায় যে কোণে আবর্তন করে, তাই না? তাহলে সে তার বৃত্তীয় মানটা বের করতে বলেছে। মানে এখানে একটি ঘড়ির কাঁটাটা মানে ঘন্টার কাঁটাটা হবে কথাটা, এখানে একটু প্রশ্নটা উল্লেখটা ঠিক করে নিই। এখানে আমাদের ধরে নিতে হবে একটি ঘড়ির যে ঘন্টার কাঁটাটা যে আবর্তন করে 1 ঘন্টায় তার বৃত্তীয় মানটা কত হবে সেটা কিন্তু আমাদের জানতে চাই। ঠিক আছে, দেখো ঘন্টায় মানে ঘন্টায় বলতে 1 ঘন্টায় হবে, ঘন্টায় যে কোণে আবর্তন করে। তাহলে আমরা লিখব ঘড়ির কাঁটা, দেখো এখানে তোমাদের আমি লিখে বুঝিয়ে দিচ্ছি যে ঘন্টার কাঁটা এই যে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করবে, আবর্তন করে এই যে বললাম এখানে 2 পাই, এই যে বৃত্ত মানে আমরা 2 পাই রাখলাম। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায়, এই যে ঘন্টায় কত, ঘন্টায় যে কোণে আবর্তন করে, ঘন্টায় বলতে 1 ঘন্টায়, ঠিক আছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাহলে ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় আবর্তন করবে কতটা, এই যে 2 পাই বাই 12 ঐকিক নিয়ম অনুসারে 2 6 12, তা আমরা পেয়ে যাবো পাই বাই 6। ঠিক আছে, এই যে তা এটা কিন্তু আমাদের অ্যান্সার আসবে। এখানে তোমরা সি দিতে পারো রেডিয়ানে। তাহলে যেটা বলেছিল প্রশ্নে এখানে যে একটি ঘড়ির কাঁটা ঘন্টায় যে কোণে, ঘন্টায় মানে 1 ঘন্টায় যে কোণে আবর্তন করে তার বৃত্তীয় মানটা আমরা কত পেয়ে গেলাম, পাই বাই 6 পেয়ে গেলাম। ঠিক আছে, পরে আমরা চলে আসবো 9 নম্বর প্রশ্নে, 4-এর 9 নম্বরটা। এখানে দুটো সমীকরণ আছে, একটা আছে আর কস থিটা সমান সমান 3 আছে, আমি 1 নং নাম দিয়ে দিলাম। এটা আছে আর সাইন থিটা সমান সমান 1 আছে, এটাকে আমি 2 নং নাম দিয়ে দিলাম। তাহলে আমাদের এখান থেকে দেখো এই থিটা এবং আর এর মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো আমি করছি কি,
2/1 করছি, ঠিক আছে। তো 2/1 করলে পরে আর সাইন থিতা বাই আর কস থিতা পেয়ে যাবা, আর এখানে 1/3 পেয়ে যাবা, এভাবে পাবা কিন্তু, ঠিক আছে। তো এখানে যদি আমি আর কেটে দিই, তাহলে লক্ষ্য করে এখানে এই যে সাইন থিতা বাই কস থিতা, এটা তোমরা কিন্তু ট্যান থিতা লিখতে পারবা, ঠিক আছে। এখানে কিন্তু একটু প্রশ্নটা একটু ভুল করেছে এরা, এই যে 3টা আছে না, আর কস থিতা সমান 3, এটা কিন্তু 3 হবে না, এটা √3 হবে। এই জায়গাটা কিন্তু আমাদের √3 আসবে, তো এটা আমাদের √3। তাহলে এটা সাইন থিতা বাই কস থিতা ট্যান থিতা, আর 1/√3 ট্যান 30 ডিগ্রি মান। তাহলে এখান থেকে ট্যান ট্যান ভেনিস করে থিতাটা কত হবে, থিতাটা হয়ে যাবে 30 ডিগ্রি। তো থিতার মান পেয়ে গেছি, এবার আমরা আর এর মানটা বের করবো। তাহলে থিতার মানটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিই। তাহলে আমরা লিখবো 2 থেকে আমাদের আছে আর সাইন থিতা, থিতার জায়গায় 30 ডিগ্রি সমান সমান 1। তাহলে এখানে আর গুণিত সাইন 30 ডিগ্রির মান কত জানি, সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 1/2। তাহলে আর সমান সমান 2টা বর্গমূল করলে এটা 2 হয়ে যাবে, তাহলে আর এর মান কিন্তু 2, এটা আমাদের একটা অ্যান্সার। আর থিতার মান 30 ডিগ্রি, এটা আমাদের একটা অ্যান্সার, ঠিক আছে। এটা বক্স করে এভাবে তোমরা পরীক্ষার খাতে এভাবে বক্স করে দেবা, আরও ভালো দেখাবে। এই দেখো, পরে আমরা চলে আসবো 4-10 নম্বর। দেখো এখানে বলছে একটি গোলকের আয়তন ভি ঘন একক এবং বক্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক হলে দেখাও যে এস কিউব সমান সমান 36π/v²। এটা প্রমাণ করতে বলেছে, তো এই প্রমাণটা চলে আসবে। তো আমাদের যেটা জানতে হবে, যে গোলকের আয়তন যেটা ভি দেওয়া আছে, তো গোলকের আয়তনের সূত্র কত, সেটা হয় আমাদের 4/3, গোলকের আয়তন 4/3πr কিউ। গোলকের ব্যাসার্ধ আর হলে গোলকের আয়তন 4/3πr কিউ, এটা হচ্ছে গোলকের আয়তন। আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল এখানে এস বলেছে, তাহলে এস সমান সমান হয়ে যাবে আমাদের 4πr², ঠিক আছে। আচ্ছা, তা দেখো এখানে এখানে আমি যদি দেখো এই যে বাম পক্ষ যেটা আছে, এই যে এস কিউব আছে না, তাহলে এখানে আমি দেখো এক কাজ করি, যে এক্স কিউব আছে, এই এক্স কিউবের জায়গায় আমি এসের মানটা বসিয়ে দেবো, ঠিক আছে। এসের মানটা কত হবে আমাদের, দেখো এসের মানটা এভাবে দাঁড়াবে 4πr², তাহলে কিউব চাপবে এখানে, তাহলে এক্স কিউবের মানটা আমি কিন্তু বের করে নেবো এখানে। দেখো কত আসবে আমাদের। আচ্ছা, একটা কাজ করি আমরা, এটাকে এইভাবে না করে আমরা এক কাজ করি, এই যে এস কিউব বাই v², এইভাবে মানটা আমরা বের করার চেষ্টা করছি, এটা আমাদের একটু সুবিধা হবে। ওকে, তাহলে দেখো এস কিউব মানে এখানে এস এর মান কত আছে, এস এর মান হচ্ছে আমাদের 4πr², তারপর কিউব চাপবে, আর ভি এর মান আছে 4/3πr কিউ, তাহলে এখানে আমাদের হোল স্কোয়ার চাপবে, এবার করে ভেঙে নিব। চলো, আর কিউব আছে বলে 4 বার গুণ করে দাও, 3 বার হবে গুণ, 4πr² গুণিত 4πr², আর একবার হবে 4πr², আর এখানে স্কোয়ার আছে বলে 2 বার গুণ করবা, আচ্ছা 4/3πr³ একবার, আর 4/3πr³ আর একবার, 2 বার করে দিলাম। দেখো এখানে r², তো r⁻6 আছে, আর এখানে r³ এখানে কিন্তু r⁻6 আছে। তো দেখো আরগুলো কিন্তু কেটে যাচ্ছে উপর নিচে, এখানে একটা বাই কেটে দাও, আর এখানে আরেকটা বাই কেটে দাও, এই 4-এর সঙ্গে 4 কাটো, এই 4-এর সঙ্গে এই 4 কাটো, তাহলে উপরে কিন্তু আমাদের 4π রয়ে গেল, আর নিচে আমাদের রয়ে গেল দেখো 1/3×9, 1/9, আচ্ছা 4π, এটা 1/9, এদিকে 9 হয়ে যাবে উপরে, তাহলে এটা পেয়ে যাবো আমরা কত, 36π। এদিকে আমাদের কে ছিল বাম পক্ষে x³/v² ছিল, যদি বর্গমূল করে নাও x³ সমান সমান 36π/v², এটা আমাদের v² বর্গমূল করে নিলাম, এটাতে প্রমাণ করতে বলেছিল, আমরা নিয়ে চলে আসলাম প্রমাণিত। পরে আমরা চলে আসবো 4-11 নম্বর প্রশ্ন।
এটা হচ্ছে আমাদের 4-11 নম্বর। কি বলছে প্রশ্নটা? 4 সেমি ব্যাসার্ধের একটি গোলককে 14 সেমি উচ্চতা বিশিষ্ট এবং 616 ঘন সেমি আয়তনের কোনো চঙের মধ্যে স্থাপন করা যাবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দিতে বলেছে। আচ্ছা, তাহলে দেখো এখানে গোলকের তো ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে আমাদের কী করতে হবে? যে চঙটি আছে না, এই চঙের ব্যাসার্ধ দরকার। আমাদের একটি চং আছে, এভাবে আমাদের একটি চং আছে, এই দেখো, আর এই যে আমাদের একটি গোলক আছে ধরো। তাহলে এই যে গোলকটা চঙের মধ্যে প্রবেশ করবে কখন? যখন গোলকের চঙের ব্যাসার্ধটা বড় হতে হবে গোলকের ব্যাসার্ধের চেয়ে। এই যে গোলকের ব্যাসার্ধের চেয়ে চঙের ব্যাসার্ধ যদি বড় হয়ে যায়, এটা বড় যদি ফাঁপাটা থাকে, তাহলে কিন্তু গোলকটা এর মধ্যে চলে আসবে। তা আমরা এখানে চঙের ব্যাসার্ধ বের করে দেখব। চঙের ব্যাসার্ধ যদি 4-এর চেয়ে বেশি হয়ে যায়, গোলকের ব্যাসার্ধ যদি বেশি হয়ে যায়, তাহলে প্রবেশ করবে। আর যেহেতু গোলকের ব্যাসার্ধের চেয়ে যদি ছোটো হয়ে যায় চঙের ব্যাসার্ধ, তাহলে কিন্তু প্রবেশ করবে না। এভাবে কিন্তু আমরা অ্যান্সারটা দিতে পারবো। তো দেখো চঙের উচ্চতা দেওয়া আছে, এই যে উচ্চতা এখানে 14 সেমি, এটা যে এইচের মান। আর ব্যাসার্ধ দেওয়া নাই, আমি ব্যাসার্ধ বের করতে পারবো যেহেতু চঙের আয়তন দেওয়া আছে। তা চঙের আয়তনের সূত্র পাই r² h। এই আয়তনটাই বলে দিয়েছে 616 ঘন সেমি। পায়ের মান 22/7। দেখো আর কিন্তু বের হবে ব্যাসার্ধ চঙের। আর এইচ উচ্চতা বলে দিয়েছে 14 সেমি। তাহলে এইচের জায়গায় 14 আর 616, সেখানে কাটাকাটি করি। যেটা হবে আমাদের 7 দিয়ে 14, এটা 2 দিয়ে কাটাকাটি করবা, এটা 2 3 6, এটা 0 হবে, 1-এর জন্য 0, যেহেতু এটা একটা ছোট সংখ্যা। তাহলে এবার 16কে ধরো, 2 8 16। আচ্ছা, 11 দিয়ে 22, আর এখানে 11 দিয়ে 22, 8 আসবে, 11 8 88। আবার 2 দিয়ে করো, 2 কে 2, 2 4 8। তাহলে আমরা r² সমান দেখো কত পাচ্ছি? r² সমান কিন্তু পেয়ে যাচ্ছি আমরা 14। তাহলে r² 14 হলে আর কত হবে? আর হয়ে যাবে আমাদের √14। দেখো আর এর মানটা কিন্তু √14। এই যে চঙের যে ব্যাসার্ধটা, এই যে ব্যাসার্ধ পেলাম, এটা কিন্তু গোলকের ব্যাসার্ধ যে 4 বলেছিল তার চেয়ে কিন্তু ছোট মান, তাই না? এখানে 16 হলে √16 হলে 4 হয়, তাহলে আছে √14, তাহলে 4-এর চেয়ে কিন্তু ছোট হবে এটা। তাহলে এখানে কি পেয়ে গেলাম? যে চঙের ব্যাসার্ধ আমরা পেলাম, এই যে চঙের ব্যাসার্ধটা ছোট হয়ে যাচ্ছে কার চেয়ে? গোলকের ব্যাসার্ধের চেয়ে। গোলকের ব্যাসার্ধ তাহলে কিন্তু এখানে কি হবে? এখানে আমাদের যেটা বলেছে, এই যে মানে চঙের মধ্যে স্থাপন করা যাবে না, মানে চঙের মধ্যে গোলকটি স্থাপন করা যাবে না। তাহলে আমরা এখানে লিখে দিব অতএব দিয়ে চঙের মধ্যে গোলকটি স্থাপন করা যাবে না। ওকে, এভাবে তোমরা কিন্তু অ্যান্সারটা সাজিয়ে নেবা। এই যে উত্তরের সপক্ষে যুক্তি দিতে বলেছে, তোমরা এভাবে করবা, এটাই হচ্ছে আমাদের উত্তরের পক্ষে একটা যুক্তি। পরে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে, 4-12 নম্বর। 4-12 নম্বর প্রশ্ন। তো আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি। চলো দেখে নেব শেষের প্রশ্নটা কী বলছে। আমাদের এখানে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যের সংখ্যাগুরু মান 37 বলে দিয়েছে। তাহলে এক্সের মান বের করতে বলেছে। আচ্ছা, সংখ্যাগুরু মান যখন বলেছে 37, সংখ্যাগুরু মান আমরা কীভাবে বের করবো এই তথ্যের? তাহলে এই তথ্যগুলো দেখব, এই তথ্যের যে সংখ্যাটা বেশিবার থাকবে। এখানে তো আমাদের রাশিগুলো আছে, সংখ্যা বা রাশি। তা দেখো তো কে বেশিবার আছে। এখানে x+5 আছে, x+3, x+1, x-1, x+2, x+3, x-2, x+4। তাহলে এখানে লক্ষ্য করো x+3 কিন্তু আমি 2 জায়গায় দেখতে পেয়েছি। x+3 এখানেও আছে, x+3 এখানেও আছে। তাহলে x+3টা যেহেতু 2বার আছে, আর বাকিগুলো কিন্তু একবার করে আছে, তাহলে এখানে সংখ্যাগুলো মান আমরা বলবো x+3কে। তা দেখো এই তথ্যের সংখ্যাগুলো মান কত? x+3। 4 সংখ্যাগুলো মানটা আমরা বলে দিয়েছি 37। তাহলে এটা সমান হয়ে যাবে 37। এখান থেকে তো আমরা সহজে এক্সের মানটা পেয়ে যাবো। তাহলে এটা হয়ে যাবে x সমান 37 বিয়োগ 3। তাহলে 37 থেকে 3 বাদ দিয়ে দাও, এটা হবে আমাদের 34। তাহলে এক্সের মান কিন্তু 34, এটা কিন্তু আমাদের অ্যান্সার।
তো দেখো আজকের ক্লাসের সব প্রশ্নগুলো অ্যান্সার আমি করে দিয়েছি 1 থেকে 4 অবধি এমসিকিউ এবং এসিকিউ। যদি কোনো প্রশ্ন অসুবিধা হয়, কোনো প্রশ্ন বুঝতে সমস্যা হয়েছে, কোনো জায়গায় যদি ডাউট মনে হয়, আর কোন অঙ্কটা সমস্যা হচ্ছে তোমাদের, সেই অঙ্কের নাম্বারটা কমেন্ট করে তোমরা কিন্তু জানাতে পারো এই অঙ্কগুলো সমস্যা হচ্ছে। তো আমি পরবর্তী ক্লাসে সেই অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়েও আমি তোমাদের বলে দেবো তোমাদের সমস্যাগুলো। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তার পরবর্তী ক্লাসটা যে দেখো, এই যে এই পেজেরই যে পার্ট 2 ক্লাস তোমাদের নিয়ে আসবো 5 থেকে 15 অবধি বড় প্রশ্নের ক্লাস, সেই ক্লাসটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। তোমরা সবাই ভালো থাকো।